সরকারের তরুণ উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আমরা এভাবেই বলি, তারা এখন আর ছাত্র নেই। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটা বই লিখেছেন জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, এরকম একটা শিরোনামে। বইটা বেরোনোর সাথে সাথেই অনেকে পড়েছেন, অনেকে সেটুকু পুরোটা না পড়লেও সেটার কিছু অংশ দুটো পর্বে প্রথম আলো পাবলিশ করেছে। সেটা বেশ বিতর্ক উস্কে দিয়েছে। প্রধান বিতর্কটা নিয়ে একটু পরে কথা বলছি। ছোট বিতর্ক, সেটাও খুব ছোট না, কারো কারো কাছে অনেক কিছু। মানে তার এই বইটা পাবলিশ করেছে প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান। আমরা জানি প্রথম আলোর বিরুদ্ধে অনেকের তীব্র ক্ষোভ আছে, তীব্র রাগ আছে। প্রথম আলো বন্ধ করে দিতে হবে ধরনের কথাবার্তা অনেকে বলেছেন, নাহলে তাদেরকে মাফ চেয়ে পুরো ম্যানেজমেন্ট সম্পাদক সহ সব পাল্টে ফেলতে হবে। সেটার জন্য নানান কর্মসূচি ডাকা হয়েছে। প্রথম আলোর সাথে ডেইলি স্টারও আছে। তো সেই জায়গা থেকে তার বই বেরিয়েছে। এটা অনেকেরই হয়তো গায়ে লাগছে, কেউ কেউ লিখছেন, কিন্তু আমরা দেখতে চাই যারা প্রথম আলোর বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করতেন তারা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার 14 গোষ্ঠী বা 14 পুরুষ কতটা উদ্ধার করেন আমরা দেখতে চাই। কারণ তিনিও তো প্রথম আলোর দালাল হয়ে গেছেন, প্রথম আলোতে লিখেছেন। এমনকি কেউ বলছেন এটা প্রথম আলো লিখে দিয়েছে, তার নামে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা আসলে দেখতে চাই। এজন্যই প্রায় বলি যে এটা আজকে এখানে না, প্রথম আলোতে আরও অনেকে লিখেছেন, আরও অনেকে লেখেন যারা প্রথম আলোর বিরুদ্ধে আছেন, তাদের সাথে আবার অ্যালাইন্ড, তাদেরকে নিয়ে বিষোদ্গার দেখা যায় না। এগুলো ভণ্ডামো। এই ভণ্ডামোগুলো আমাদের সমাজে চলছে, ভীষণভাবে চলছে। যাই হোক, জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে কাজটা করেছেন, তিনি তার বিবেচনায় যে প্রকাশনাটাকে প্রেস্টিজিয়াস মনে করেছেন, যে প্রকাশনাটা সঠিকভাবে এই কাজ করবে পারবে বলে মনে করেছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন। এটা তার ব্যক্তিগত চয়েস। আমি এবার ওই আর পরের জায়গাটা যাই। দুটো অংশ, দুটো পর্ব তার বক্তব্য থেকে দেয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু ইস্যু আছে। আমি অলরেডি ফেসবুকে দেখলাম ওর মধ্যে ইনভলভ মানুষ যারা আছে, যাদের নাম তিনি উল্লেখ করেছেন, তারাও এটার সঠিক হয়নি বলে বলছেন। ঘটনাক্রম যেভাবে উনি বলেছেন, বিশেষ করে সরকার গঠনের দিনের কথা, 5 অগস্টের কথা, সেটা নিয়ে দেখলাম যে যথেষ্ট ডিবেট শুরু হয়েছে। বইটা আমি এখনও পড়িনি, আমি তার যে দুটো অংশ আছে সেটা পড়েছি। নিশ্চয়ই তার বইটাও পড়ব, এটা দরকার। মজার ব্যাপার হচ্ছে এই ঘটনায় যে উনি লিখলেন, আমি এটাকে খুবই আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কারণ আমি যার সাথে এই ঘটনা প্রবাহের সাথে যারা জড়িত ছিলেন, আমি প্রত্যেককে একটা কথা বলি যে পরে ভুলে যাবেন বিস্তারিত, অন্তত পুরো বই লেখা না হলেও ঘটনাক্রমগুলো লিখে রাখা হোক। কারণ আসলে আমরা দেখতে চাই কতজনের কত রকম ভার্সন আছে। খুবই ইন্টারেস্টিংলি, হি ইজ ভেরি ইয়াং, কিন্তু খুব চমৎকারভাবে জনাব আসিফ তার বক্তৃতায় বলছেন যে প্রত্যেকে তার জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের ইতিহাস লিখুন। ইয়াস, আমরা এটা চাই। আমি বলছি না জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খুবই মানে একেবারে অবজেক্টিভ নৈর্ব্যক্তিক একটা ইতিহাস লিখেছেন। আমি অনেকদিন এই আলোচনা করেছি, নৈর্ব্যক্তিক ইতিহাস বলে আসলে কিছু নাই। পৃথিবীর প্রতিটা ইতিহাস সাবজেক্টিভ, প্রত্যেকটা ইতিহাস। কিন্তু যেটা হয়, যত দিক থেকে আমরা দেখতে পাই, যত দিক থেকে পাওয়া যায়, আর একটা জিনিস অবশ্য অবজেক্টিভ, সেটা হচ্ছে ফ্যাক্টস অবজেক্টিভ। এই ঘটনাটা ঘটেছে, ও ওখানে গেছে, যায় নাই, আমরা ওখানে গেছি, যাইনি, আমরা ক্যান্টনমেন্টে যাইনি, গেছি, আমরা ওকে ফোন করেছিলাম, পাইনি, যেটা আসিফ মাহমুদ তার বইয়ে লিখেছেন। এগুলো কতগুলো ফ্যাক্টস আছে, ফ্যাক্টসগুলো অবজেক্টিভ হতে পারে। যদিও আমরা ইতিহাসে দেখি যে ঘোলাটে সময়গুলোর ফ্যাক্টস অবজেক্টিভ অবস্থায় খুব বেশি পাওয়া যায় না, এটারও নানান রকম ফ্যাক্টসেরও ডিফারেন্ট বয়ান থাকে। সো আমি মনে করি অন্যরাও এই বইগুলো লিখবেন তাদের জায়গা থেকে। লিখলে আমরা আসলে ডিফারেন্ট ডাইমেনশনস পাবো। বিশেষ করে তার বইয়ের সেকেন্ড যে পার্টটা, সেখানে জনাব তারেক রহমানের সাথে তাদের একটা বৈঠকের উল্লেখ আছে। সেই বৈঠকে কি কথাবার্তা হয়েছে, এই যে এটা বৈঠক হয়েছে, এটা ফ্যাক্টস হতে পারে, কারণ ওর অনেকগুলো উইটনেস আছে, যিনি এটা অ্যারেঞ্জ করেছেন বলে বলা হচ্ছে, বা আরও যারা ছিলেন তাদের সবাই বলতে পারেন। এবং জনাব তারেক রহমানের সাথে হয়েছে, ফ্যাক্টস জানা গেল। কিন্তু কি কথা হয়েছে, সেটা সজীব ভূঁইয়ার যে ভার্সন আছে, এই ভার্সনটা অনেকেই অলরেডি চ্যালেঞ্জ করেছেন যে না, এই ভার্সনটা সঠিক না, যারা ওর মধ্যে আরও ছিলেন, কেউ অনেকে না, ওখানে অনেকে ছিলেন না। ঠিক একইভাবে আমরা জনাব তারেক রহমানের কাছ থেকেও নিশ্চয়ই জানতে চাইলে, আমি জানি না তিনি এটা নিয়ে কথা বলবেন কি না, জানতে চাইলেও জানা যেতে পারে। সো এভাবেই আসলে ইতিহাসের ফ্যাক্টস নিয়েও আসলে ডিবেট হয়। আর ট্রুথ, যেটা আদতেই সাবজেক্টিভ, কারণ কেউ একজন কিছু একটা বলছে, আমরা এটা জানতে পারি 7ই মার্চ মুজিব কি বলেছেন, আমাদের সামনে টেক্সট আছে, কিন্তু তার মনে কি ছিল, ট্রুথ কি ছিল, সেটা নিয়ে আমরা এখনও ডিবেট করি। সো
আমি খুবই ওয়েলকাম করি জনাব আসিফ মাহমুদ বইটা লিখেছেন, এবং আমি আহ্বান করি বিশেষ করে যারা এই ঘটনা প্রবাহের সাথে, জনাব নাহিদ ইসলাম ওখানে বক্তৃতা করেছেন, চমৎকার কথাবার্তা বলেছেন, তারও কথাবার্তা আছে, বক্তব্য আছে, তারাও ঘটনাক্রমগুলো নিয়ে লিখুক। যারা ওই সময়, ডক্টর আসিফ নজরুল খুবই ভাইটাল রোল প্লে করেছেন ওই সময়, তিনি তার ভার্সন লিখুন, এবং আমাদের মিলিটারি চিফ তারও উচিত হবে আসলে কতগুলো পয়েন্টস টুকে রাখা। অ্যাটলিস্ট উনি খুবই ব্যস্ত মানুষ, ওনাদের সবারই অনেক দায়িত্ব আছে, কিন্তু পয়েন্টসগুলো টুকে রাখুন তারা প্রত্যেকে, তারা আসলে ওই সময়টাতে এই ঘটনা প্রবাহটা কী ছিল। ফলে আমরা যখন অনেকগুলো ঘটনা প্রবাহ পড়ব, এগুলো আমরা এখন বুঝব, পরবর্তীর গবেষকরা, ইতিহাস তো আসলে নিস্পৃহ নিরাবেগ, আবেগ ছাড়া একাডেমিক ইতিহাস লেখা হয় অনেক অনেক পরে, 1.5 থেকে 2 প্রজন্ম পরে। তো এই ডকুমেন্টগুলো যদি এখন হয়ে থাকে, আমাদের পত্রপত্রিকা তো আছেই, কিন্তু এই যে ভেতরের কিছু কথা ওইটা তো পত্রিকায় থাকবে না। জনাব আসিফ মাহমুদ যেটা লিখেছেন ঠিক এই জায়গাগুলোতে যারা যারা ছিলেন তারা তাদের ভার্সনগুলো বলুক, শোনা যাক, জানা যাক। আমি তো প্রায়ই দেখি ভুয়া সমন্বয়কদেরকে, যে সমন্বয়করা যে গেল বঙ্গভবনে প্রথম, তারা কারা, কীভাবে গেল, বিভিন্ন রকম ভার্সন শোনা যায়। তো যারা যারা আছেন, যারা যারা জড়িত আছেন, যেসব পলিটিশিয়ানরা এসব ঘটনার সাথে জড়িত ছিলেন, প্রত্যেকের উচিত হবে এই ব্যাপারে লিখে রাখা। আমি মনে করি সেটা খুবই চমৎকার ইস্যু হবে। আর আরেক ধরনের লেখা হতে পারে, সেটা হচ্ছে থিওরিটিক্যালি আমাদের এই মুভমেন্ট আসলে কি হলো, কেন হলো, এরপরে পরিস্থিতি কি হলো, কেন হলো, কি হলে কি হতে পারত, এই ধরনের আরেক ধরনের বই আছে। আমি চাই যে সেরকম লেখাও প্রচুর শুরু হবে আমাদের এখানে। আমরা চাই আমাদের এই মুভমেন্টটার ডকুমেন্টেশন যথেষ্ট ভালোভাবে হোক। আমাদের বাইরে যা ঘটেছে এটার আসলে যথেষ্ট পরিমাণ ক্রুড র ডেটা আমাদের কাছে আছে, ভিডিও আছে, ছবি আছে, ভেতরের এই ব্যাপারগুলো চলতে থাকুক সমানে, এবং প্রত্যেকের ভার্সন বলি, প্রত্যেকের সাথে ডিবেট করি, এটা এরকম না এরকম ছিল। ফ্যাক্টসগুলো অন্তত যদি আগে ঠিক হয়, মোটামুটি ঠিক হয়, পুরোপুরি ঠিক হবে না, ফ্যাক্টস আমরা খুঁজে পাবো না, অনেক ক্ষেত্রে কারণ এগুলো সেটা মোটামুটি সাকসেস এবং সফলই ছিল। কিন্তু বিপত্তিটা বাজে যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে অ্যান্তোনিও গুটারেসের একটি বৈঠককে কেন্দ্র করে। দেখুন, অ্যান্তোনিও গুটারেস রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে গিয়েছেন, রোজা রেখেছেন, সেই জায়গায় ইফতারি করেছেন, তাদের সাথে কথা বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক নানা বিষয় নিয়ে তিনি কাজ করছেন, কথা বলেছেন। এমনকি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নানা অপকর্মের বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন। সব বিষয়গুলো ভালোই ছিল, কিন্তু বিপত্তিটা বাজে কখন? যখন রাজনৈতিক দলের সাথে অ্যান্তোনিও গুটারেসের একটি গোলটেবিল বৈঠক, সেই গোলটেবিল বৈঠকটিকে কেন্দ্র করি। দেখুন, এই যে জাতিসংঘের যে লোকাল অফিস, সেই লোকাল অফিসের আয়োজনে কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে একটি গোলটেবিল বৈঠক। সেই বৈঠকটির যিনি উপস্থাপনা করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই বিষয়টি এখন সমালোচনার কেন্দ্রবিন্দু এসে দাঁড়িয়েছে যে কেন জাতিসংঘের লোকাল অফিসের আয়োজনে আসিফ নজরুল সেখানে উপস্থাপনা করবেন। আর শুধু উপস্থাপনই না, এই আয়োজনটি ছিল দুপুর 1:30টায়, কিন্তু 12টার দিক থেকেই সব নেতাকর্মীদের ডাকা শুরু হলো এই কারণে যে এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে বৈঠকটি শেষ করে আবার নতুন যে রাজনৈতিক একটি দলের আত্মপ্রকাশ ঘটেছে এনসিপি, তাদের নেতাকর্মীদের সাথে পার্সোনালি এই জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটারেসের আরেকটি বৈঠক করানোর ব্যবস্থা করাই এই তাড়াহুড়ো করা। এখন অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের যে একটি ষড়যন্ত্র তত্ত্ব সামনে এসেছে, আর মাস্টার প্ল্যানার হিসাবে ডক্টর আসিফ নজরুলের নামটি সামনে আসছে, এর অনেকগুলো কারণ এবং সমীকরণ সামনে আসছে। দেখুন, এই যে গোলটেবিল বৈঠক থেকে যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে যান, তখন তার যে বক্তব্য এবং তার যে চেহারা, সব কিছুতেই কিন্তু একটি বিরক্তি ফুটে উঠেছিল। এই বিরক্তির কারণ হচ্ছে কি, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন মহাসচিব, তাকে মাত্র 3 মিনিট বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে এবং তিনি সেটাই করেছেন। অন্যদিকে মাহমুদুর রহমান মান্না, যিনি ডাকসুর ভিপি এবং অত্যন্ত জনপ্রিয় বক্তাও বটে, তাকে মাত্র 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। আর অন্যান্য অনেক নেতাদেরকে সেই জায়গায় ডেকে এনে
তাদেরকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগই দেননি ডক্টর আসিফ নজরুল। কেন সুযোগ দেননি? তারা বলছেন যে এই যে নেতারা যারা বক্তব্য দিতে পারেনি তারা একটু লেট করে এসেছেন, সেই জন্য। আবার এই জায়গায় পেপার পত্রিকায় সব জায়গায় আসছে যে এনসিপির যে নেতারা আছেন নাহিদ ও সামান্তা, তারা অনেক পরে আসলেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তাদের জন্য ছিল পর্যাপ্ত সময়ের মানে বরাদ্দ। তো এই যে বিতর্কগুলো কিন্তু চারিদিকে ডানাপালা মেলছেন সব কিছু, মানে কেন জানি। আবার আরেকটা যে জায়গায় খটকা লাগছে, সেই খটকাটার প্রধান বিষয় হচ্ছে এই যে জাতিসংঘের আঞ্চলিক অফিস থেকে যেই ইনভাইটেশন কার্ডটি বা বার্তাটি পাঠানো হয়েছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের, তাদের সেই ইনভাইটেশন কার্ডে লেখা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যেই সংস্কার, সেই সংস্কারের বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। এখন অনেকে প্রশ্ন তুলছেন যে সংস্কার তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেই অভ্যন্তরীণ বিষয় কেন জাতিসংঘ সেটা নিয়ে এগিয়ে যাবেন? বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে সংস্কার হবে, কম হবে, বেশি হবে, সামনের দিকে আর একটু বেশি হবে, সেটা বাংলাদেশের এবং তাদের রাজনৈতিক দলগুলোর নিজস্ব বিষয়। এখন জাতিসংঘ কেন হস্তক্ষেপ করবেন বা জাতিসংঘ কেন এই বিষয়টি নিয়ে কথা বলবেন? এই জায়গায়ও কিন্তু প্রশ্ন আসছে। আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই অনুষ্ঠানটিকে ঘিরে নানা ষড়যন্ত্রের জালপাল বের হয়ে আসছে। সেটা হচ্ছে একমাত্র ডক্টর আসিফ নজরুল। তিনি যদি এটা পরিচালনা না করতেন এবং জাতিসংঘের যিনি এই আঞ্চলিক প্রধান গুয়েন লুইস, তাকে যদি এটা উপস্থাপনা করতে দিতেন তাহলে কিন্তু সেটা ভালো হতো। এই জায়গায় সাংবাদিকদের প্রবেশাধিকারও তো লিমিটেড ছিল এবং সাংবাদিকদের প্রশ্ন করতে দেওয়া হয়নি এবং মানে নানা সমস্যায় জর্জরিত একটি প্রোগ্রাম হচ্ছে এই জাতিসংঘের মহাসচিবের সাথে যে গোলটেবিল বৈঠক। এই গোলটেবিল বৈঠকটি এখন এই জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বাংলাদেশে এসে যত ভালো কাজ করেছেন, যত কিছু করেছেন, সব কিছুকে অম্লান করে দিচ্ছে শুধুমাত্র এই একটি গোলটেবিল বৈঠক। এবং এই একটি গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে এখন নানা ষড়যন্ত্রের যে তত্ত্ব সেটা বের হতে শুরু করেছে। আর সেটা বের হওয়ার কারণও আছে। কেন ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস আর সরকারে যিনি আছেন ডক্টর আসিফ নজরুল, ওনাকে যে সেই জায়গায় উপস্থাপনা করতে হবে, কেন এই যে গোয়েন লুইস গেলেন না? আবার সেখানে কেন সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বক্তব্য দেওয়ার সময় দিলেন না? অন্ততপক্ষে বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে তো একটা পর্যাপ্ত পরিমাণ সময় দিবেন, সেটা কেন দিলেন না? এটা একটা প্রশ্ন। আবার এনসিপির নেতাদেরকে কেন পর্যাপ্ত সময় দিলেন আপনারা, সেটা যেমন একটি সমস্যা। তারপরে এই বৈঠকটি শেষে আবার কেন এই এনসিপির নেতাকর্মীদের সাথে পার্সোনালি অ্যান্তোনিও গুতারেসের বৈঠক করতে হবে? দেখুন, এই যে নানা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্য থেকে একটি বিষয় আসছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং জাতিসংঘ মিলে একটি মাস্টার প্ল্যান করছে। সেই মাস্টার প্ল্যানার হচ্ছে ডক্টর আসিফ নজরুল এবং তারা চাচ্ছে যে কোনো মূল্যে এই তাদের যেই গৃহীত নানা 6 দফা কর্মসূচি, মানে 6টি সংস্কার কমিশনের যে 150-60টি সংস্কারের বিষয়, এগুলোকে সামনে তুলে ধরা এবং এগুলোকে মুখ্য করে তুলে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটাকে পেছনে ফেলা, এটা আসলে কোনোভাবেই কাম্য না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছেন যে সংস্কার অল্প হলে নভেম্বর ডিসেম্বরে, সংস্কার বেশি হলে মে জুনে, তো আপনারা দুইটার একটাতে একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকেন, এই জিনিসটা করেন, আপনারা ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন। আর না হলে এই যে নানা তথ্য, নানা ষড়যন্ত্র, নানা কিছু ডালপাল বের হবে, এটাতে কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন ভালো না এবং বাংলাদেশের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না। আর আমি আর একটা জিনিস বলি, ডক্টর মোহাম্মদ আসিফ স্যারকে, তিনি নানা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু নানা ষড়যন্ত্র তাকে নিয়ে কিন্তু চারিদিকে ডালপাল ছড়াচ্ছে। এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি যদি সত্যিকার অর্থেই এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে বা এই সরকারের